অডিও স্টোরি বাই জুয়ামিনের এই পর্বে পড়ছি অনিশ দাস অপু রচিত হরর 13 বিশ্বখ্যাত 13 লেখকের 13টি সেরা হরর গল্প থেকে রোল্যান্ড ডাহল রচিত উইলিয়াম অ্যান্ড মেরি। মৃত্যুর আগে উইলিয়াম পার্ল খুব সামান্য অর্থ রেখে গেছেন স্ত্রী মেরির জন্য। উইলিয়ামের মৃত্যুর হপ্তাখানেক পর তার আইনজীবী মেরিকে একটি খাম দিয়ে বলল, আমাকে বলা হয়েছে এটা আপনাকে পৌঁছে দিতে। জিনিসটা সম্ভবত ব্যক্তিগত, কাজে বাসায় গিয়ে খাম খুললেই ভালো হবে। মিসেস পার্ল খামটা নিয়ে কোনো কথা না বললে চলে এলো বাড়িতে। খামটা খোলার আগে এক মুহূর্ত চিন্তা করল, এর মধ্যে ফর্মাল কোনো চিঠি থাকতে পারে। উইলিয়ামের ব্যবহারে কখনো ইনফর্মাল কিছু দেখেননি ম্যারি। লোকটা অভিনয় করতে জানত না, মেরির সঙ্গে কোনোদিন অভিনয় করেও নেই। মেরির ধারণাই ঠিক, খাম খুলে একটা ফর্মাল চিঠি পেল সে। তাতে লেখা, আমার প্রিয় ম্যারি, আমার বিশ্বাস আমার চিরবিদায়ে তুমি খুব বেশি ভেঙে পড়বে না, বরং নিজের কাজগুলো ঠিকঠাক মতো চালিয়ে যাবে, আর টাকা পয়সা খরচ করার ব্যাপারে সতর্ক থেকো, ইত্যাদি ইত্যাদি। খামের ভেতর চিঠি ছাড়াও একগুচ্ছ কাগজ চোখে পড়ল তার, বেশ মোটা কাগজের তাড়াটা। কাগজের তাড়াটা কৌতূহলী করে তুলল মিসেস পার্ল ওরফে মেরিকে। সে একটা সিগারেট ধরালো, তারপর মন দিল পড়ায়। ছোট স্পষ্ট হস্তাক্ষরে লেখা, ভাষা সাবলীল, উইলিয়ামের আত্মজীবনী বলা চলে। কিন্তু এ কেমন আত্মজীবনী? একটানে লেখাটা পড়ে ফেলল ম্যারি, তারপর স্তম্ভিত হয়ে বসে রইল। তারপর আবার পড়া শুরু করলো। এবার ধীরে ধীরে প্রতিটি শব্দ আর বাক্য যেন মগজে ঢুকিয়ে নিল সে। প্রিয় মেরি, এই লেখাটি একান্ত তোমার জন্যে। আমি চলে যাবার কয়েকদিন পর তোমার কাছে এই লেখাটি হস্তান্তর করা হবে। তবে লেখাটি পড়ে ভয় পেও না, এটা আর কিছু নয়। ল্যান্ডি আমাকে নিয়ে কি করতে চলেছে তারই একটি ব্যাখ্যা মাত্র। আর তার কাজে আমি কেন সম্মতি জানিয়েছি তার থিওরি এবং প্রত্যাশা সব কিছুর ব্যাখ্যাই তুমি এর মধ্যে পাবে। গোটা ব্যাপারটা জানার অধিকার আছে তোমার, কারণ তুমি আমার স্ত্রী। অবশ্যই এর আগে বহুবার ব্যাপারটা তোমার কাছে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি শুনতে চাওনি। পুরো ব্যাপারটা জানার পর তোমার মানসিকতার পরিবর্তন ঘটবে হয়তো, হয়তো আমাকে নিয়ে গর্বও হবে তোমার। আমি জানি আমার সময় দ্রুত ঘনিয়ে আসছে, তাই কাজটা করতে মোটেই দ্বিধাবোধ করিনি। 17 বছর কাটিয়েছি আমি অক্সফোর্ডে, এখানে পড়াশোনা শেষ করে অধ্যাপনা শুরু করেছি। কাজেই যখন জানতে পারলাম প্রিয় এ জায়গা থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে কারণ ক্যান্সার হয়েছে আমার, স্বভাবতই মূর্ছে পড়লাম। আর ক্যান্সারটা ধরা পড়েছে এমন একটা সময়ে বেঁচে থাকার কোনো আশাই নেই। ধীরে ধীরে নিঃশব্দ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি। তারপর হপ্তা 6 আগে মঙ্গলবারের এক সকালে ল্যান্ডি এলো আমার সাথে দেখা করতে। তারপর সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল। হাসপাতালের বেডে শুয়েছিলাম আমি। ল্যান্ডি এলো খুব সকালে, তখনও তোমার আসতে অনেক দেরি। ওকে তো তুমি চেনো, যেখানে যায় মনে হয় যেন ঝড় এসেছে। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের তাজা বোম একটা। হাসতে হাসতে ঢুকলো ও আমার কেবিনে, দাঁড়ালো বিছানার পাশে, ঝকঝকে চোখ মেলে কিছুক্ষণ দেখলো আমাকে, তারপর বলল, উইলিয়াম দোস্ত, এতদিনে যা চেয়েছি পেয়ে গেছি আমি। তোমার মতো একটা কেসই চেয়েছি এতদিন। জন ল্যান্ডির সাথে তেমন ঘনিষ্ঠতা নেই তোমার, ও খুব একটা আমাদের বাড়ি যায়ও নি। তবে ওর সাথে আমার বন্ধুত্বের বয়স 9 বছর হলো। দর্শনের শিক্ষক হলেও মনোবিজ্ঞানের প্রতি আমার আগ্রহ প্রচুর, ল্যান্ডিরও তাই। ফলে দুজনের বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি। যা হোক, ল্যান্ডি আমার বিছানার পাশের একটা চেয়ারে বসল। তুমি আর কদিনের মধ্যে মারা যাচ্ছ, তাই না? এ ধরনের সরাসরি প্রশ্ন ল্যান্ডির মতো মানুষকেই মানায়। তবে বলার ধরনটা এমন যে মৃত্যু পথযাত্রী মানুষও কিছু মনে করতে পারবে না ওর কথায়। তুমি মারা যাবার পর ওরা তোমাকে কবর দেবে, বলে চলল ল্যান্ডি। তুমি কি মনে করো তারপর স্বর্গে চলে যাবে? এ ব্যাপারে আমার সন্দেহ আছে, বললাম আমি। নাকি নরকে? নরকে যাবার মতো অপরাধ তো করিনি আমি। কিন্তু এসব কথা কেন ল্যান্ডি? কারণ আমাকে সতর্কভাবে লক্ষ্য করল ও। আমি জানি মৃত্যুর পর তুমি জানতেও পারবে না তোমার কোথায় জায়গা হলো। তোমাকে কে কি বলল, যদি না। থামল সে।
মৃদু হাসি ফুটল ঠোঁটে, আরও কাছে এগিয়ে এলো। যদি না তোমার সমস্ত ভার আমার হাতে তুলে না দিয়ে যাও। তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, গ্রহণ করবে? আমার দিকে এমন ক্ষুধার্ত ভঙ্গিতে তাকিয়ে রইল যেন আমি সরেশ গরুর চর্বিদার একটা রান। ঝোলানো হয়েছে আমাকে দোকানে, ও মাংসের টুকরাটা কিনে নিয়েছে, র্যাপিং পেপারে মুড়িয়ে দেওয়ার অপেক্ষায় আছে। কথাটা খুব সিরিয়াস উইলিয়াম, একটা প্রস্তাব দিব, গ্রহণ করবে কি না? তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সব কিছুই তোমাকে ব্যাখ্যা করব, শুনবে আমার কথা? বলো শুনি, কারণ কথা শুনতে আমার কোনো ক্ষতি নেই, বরং লাভ। বিশেষ করে মৃত্যুর পরে লাভবান হবে যদি আমার প্রস্তাব মেনে নাও। শুনে লাফিয়ে উঠলাম আমি। ল্যান্ডি বলতে শুরু করল, একটা জিনিস নিয়ে গত কয়েক বছর ধরে আমি গবেষণা করে চলেছি উইলিয়াম। এখানকার 2-1টি হাসপাতাল আমাকে গবেষণার কাজে যথেষ্ট সহায়তা করছে। ল্যাবরেটরির প্রাণীদের ওপর সফল এক্সপেরিমেন্ট চালিয়েছি আমরা। এখন শুধু মানুষের ওপর এক্সপেরিমেন্ট বাকি। আমার ধারণা আমি সে এক্সপেরিমেন্টও সফল হব। বিরতি দিল ল্যান্ডি, ঝুঁকে এলো আমার দিকে। ওর চোখ ঝলঝল করছে উত্তেজনায়। তীব্র আলো যেন বিচ্ছুরিত হচ্ছে চোখের মণি থেকে, যেন আমাকে বলতে চাইছে একমাত্র আমিই তোমাকে রক্ষা করতে পারি। আবার শুরু করলো ল্যান্ডি, বেশ অনেকদিন আগে একটা রাশিয়ান শর্ট মেডিকেল ফিল্ম দেখেছিলাম। ছবিটি ভয়ঙ্কর, তবে যথেষ্ট চিত্তাকর্ষক। ছবিটিতে দেখিয়েছে একটি কুকুরের ধর থেকে মন্ডু সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, কিন্তু মস্তিষ্ক বা ব্রেইনের ভিতর কৃত্রিম হৃৎপিণ্ডের আর্টারি এবং ভেইন থেকে স্বাভাবিক রক্ত সরবরাহ করা হচ্ছে। অবাক ব্যাপার হলো, একটা ট্রের মধ্যে বসানো কুকুরটার মাথা ছিল জ্যান্ত, ওটার ব্রেন কাজ করছিল। নানা টেস্টের মাধ্যমে ওরা ব্যাপারটা প্রমাণ করেছে। যেমন যখন খাবার দেওয়া হতো, খাবার কুকুরটার মুখের সামনে ধরলে ওটার জিভ বের হয়ে আসতো, খাবার চেটে খেত। ঘরের ভেতর কেউ ঢুকলে তাকে চোখ দিয়ে অনুসরণ করত কুকুরটা। এ থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়, মাথা এবং মস্তিষ্ক দুটোর কোনোটারই জ্যান্ত থাকার জন্য শরীরের বাকি অংশের অবলম্বনের প্রয়োজন পড়েনি। শুধু অক্সিজেন মেশানো রক্তের সরবরাহই কাটা মন্টুটাকে বাঁচিয়ে রাখছিল। ওই ছবিটি দেখার পর আমার মাথায় একটা বৈপ্লবিক চিন্তা আসে। আমি ভাবতে থাকি, মৃত্যুর পর কোনো মানুষের খুলি থেকে ব্রেন খুলে নিয়ে তাকে যদি কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা যায় কেমন হয়। এরপর এই বিষয় নিয়ে আমি গবেষণা শুরু করে দেই। আর মানুষ নিয়ে গবেষণার জন্য আমি তোমাকে বেছে নিয়েছি বন্ধু, কারণ তুমি তো আর কটা দিন পর মরেই যাবে। ঠাট্টার ছলে জানতে চাইলাম কাজটা সে কিভাবে করবে। এর দীর্ঘ এবং জটিল বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিল আমাকে ল্যান্ডি, কিন্তু সে বর্ণনায় গিয়ে আমি তোমার বিরক্তি উৎপাদন করতে চাই না ম্যারি, আর তা তুমি বুঝবেও না। শুধু এইটুকু বলি, ল্যান্ডি এমন এক আজব যন্ত্র আবিষ্কার করেছে যার মধ্যে রয়েছে কৃত্রিম হৃৎপিণ্ড। এটি অক্সিজেন মেশানো রক্ত উৎপাদন করবে সঠিক তাপমাত্রা সহ। সেই রক্ত পাম্প করে আমার ব্রেনে সরবরাহ করা হবে আমার মৃত্যুর পরে। আর এই পদ্ধতিতে নাকি বছরের পর বছর আমার ব্রেন বেঁচে থাকবে, মানে আমি বেঁচে থাকব। কৃত্রিম হৃৎপিণ্ডের কোনো ক্ষয় হবে না, রক্ত সরবরাহ থাকবে নিয়মিত, তাতে কোনোদিন ভাইরাস দ্বারা আক্রান্ত হবার আশঙ্কা থাকবে না, এবং আমার ব্রেন নাকি 2 থেকে 3 শতাব্দী এভাবে অক্ষয় থাকবে। পরিকল্পনাটা লোমহর্ষক এবং উত্তেজক তো বটেই। শুরুতে অবশ্য ভয় পেয়ে গিয়েছিলাম, রাজি হইনি। পরে ভাবলাম মরেই তো যাচ্ছি, তবে বিজ্ঞানের জন্য নিজেকে উৎসর্গ করলে ক্ষতি কী? তাছাড়া ল্যান্ডির উদ্ভট গবেষণা সফল হলে আবার আমি বেঁচে উঠব, বেঁচে থাকতে পারবো টানা 300টি বছর, ইতিহাস সৃষ্টি করব আমি। আবার বেঁচে ওঠার প্রবল উন্মাদনায় পেয়ে বসলো আমাকে। ল্যান্ডিকে বললাম অপারেশনের জন্য আমি প্রস্তুত। অবশ্য অপারেশনটা হবে আমার মৃত্যুর সাথে সাথে, কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবার 4 থেকে 6 মিনিটের মধ্যে অক্সিজেন এবং তাজা রক্ত সরবরাহের অভাবে অকেজো হয়ে যায় ব্রেন। কাজে এর আগেই আমার অপারেশনটা করতে হবে। তবে ল্যান্ডি জানিয়েছে তার আশ্চর্য মেশিনের কারণে আমার ব্রেন কোনোভাবেই ড্যামেজ হবে না। অপারেশনে আমার মাথাটা কেটে আলাদা করে রাখা হবে একটা বেসিনে। মূলত ওটাই হবে এরপর থেকে আমার ঘরবাড়ি। আমি অসাধারণ কোনো কিছু আবিষ্কার করে ফেলবো কিনা জানি না, তবে এটা যে অসাধারণ একটা ব্যাপার ঘটতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আমি এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে বহুবার কথা বলতে চেয়েছি মেরি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাওনি।
তারপর ব্যাপারটি লিখে যাবার সিদ্ধান্ত নেই। অবশ্য দীর্ঘ সময় লেগেছে লিখতে। তবে তোমাকে বিদায় বলবো না, কারণ ছোট্ট একটা চান্স আছে। ল্যান্ডি যদি তার কাজে সফল হয়, আবার হয়তো তোমার সাথে দেখা হবে আমার। আমি আমার উকিলকে বলে যাব এই লেখাটা যেন আমার মৃত্যুর 1 সপ্তাহ পর তোমার কাছে হস্তান্তর করা হয়। এখন যখন তুমি লেখাটা পড়ছো, ল্যান্ডির অপারেশনের পর 7 দিন চলে গেছে। গোটা ব্যাপারটা সম্পর্কে তুমি অবহিত হলে। জানি না এখন কি করবে, তবে আমার অনুরোধ ল্যান্ডির সাথে দেখা করো। আমি তাকে বলেছি তুমি 7 দিনের দিন তার সাথে দেখা করবে। তোমার বিশ্বস্ত স্বামী উইলিয়াম। বিশেষ দ্রষ্টব্য, আমি চলে যাবার পর থেকে সবসময় ভদ্রভাবে চলাফেরার চেষ্টা করবে। মনে রাখবে, বৈধব্য খুব কঠিন জিনিস। মদ্যপান করবে না, অহেতুক টাকা ওড়াবে না, সিগারেট খাবে না। তুমি জানো আমি নিজে সিগারেট খাইনি কোনো দিন, কারো খাওয়াও পছন্দ করি না। দোকানের প্যাস্ট্রি খাবে না, লিপস্টিক মাখবে না, টেলিভিশন অ্যাপারেটাস কিনবে না। গরমের সময় আমার ফুল গাছে নিয়মিত পানি দেবে। আর আমার ফোন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বলে আশা করছি লাইনটা কেটে দেবে। মিসেস পার্ল পাণ্ডুলিপির শেষ পাতাটি আস্তে রেখে দিল সোফার ওপর। তার ছোট্ট মুখখানা কঠিন আকার ধারণ করেছে, ফুলে উঠেছে নাকের পাটা। গোটা ব্যাপারটা তার কাছে বিভৎস লাগছে। লেখাটার কথা মনে পড়তে শিউরে উঠল গা। ব্যাগ খুলে আরেকটা সিগারেট বের করলো সে, ধরালো। ঘন ঘন টানে ধোঁয়ায় ভরিয়ে ফেলল ঘর। ধোঁয়ার মেঘের ভেতর থেকেও স্থির তাকিয়ে রইল নতুন কেনা নতুন মডেলের বিশাল আকারের টেলিভিশনের দিকে। টিভিটা উইলিয়ামের টেবিলের ওপর রেখে দিয়েছে সে। উইলিয়াম যদি দৃশ্যটা দেখত কি বলতো, ভাবল মিসেস পার্ল। হঠাৎ মনে পড়ে গেল বছর খানেক আগের একটা ঘটনা। রান্নাঘরের খোলা জানালার সামনে দাঁড়িয়ে মাত্র একটা সিগারেট ধরিয়েছে। রেডিওতে উচ্চস্বরে ড্যান্স মিউজিক বাজছে। এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো ওখানে তার স্বামী এসে হাজির। মেরিকে সিগারেট খেতে আর গান শুনতে দেখে কি ভয়ানক রেগে গিয়েছিল উইলিয়াম। তারপর থেকে সে স্ত্রীর হাত খরচা বন্ধ করে দেয়। মেরির সিগারেট খাওয়া 2 চোখে দেখতে পারত না উইলিয়াম। তার এক কথা, যে জিনিস উইলিয়ামের অপছন্দ তার স্ত্রী কেন তা খাবে। অনেক কিছুই অপছন্দ ছিল উইলিয়ামের, এমনকি বাচ্চা কাচ্চাও পছন্দ করত না বলে ম্যারি মা হতে পারেনি। এখন কোথায় গেল তোমার পছন্দ অপছন্দ, মনে মনে হাসল মিসেস পার্ল। সিগারেট শেষ করল সে। তারপর আরেকটা ধরিয়ে পা বাড়ালো টেলিফোনের দিকে। টিভি সেটের পাশেই রাখা ওটা। উইলিয়ামের মৃত্যুর পরেও সে সংযোগ বিচ্ছিন্ন করেনি। এদিকে উইলিয়াম বিশেষভাবে অনুরোধ করে গেছে মেরি যেন অবশ্যই ডাক্তার ল্যান্ডির সাথে যোগাযোগ করে। এক মুহূর্ত ইতস্তত করল সে। তারপর ইন্ডেক্স খুঁজে ল্যান্ডির নাম্বার বের করল। আমি ডাক্তার ল্যান্ডির সাথে কথা বলতে চাই প্লিজ। কে বলছেন? মিসেস পার্ল, মিসেস উইলিয়াম পার্ল। 1 মিনিট প্লিজ। একটু পরেই ল্যান্ডির কণ্ঠ ভেসে এলো। মিসেস পার্ল? জি বলছি। এক মুহূর্ত নীরব থাকলো পাশ। অবশেষে ফোন করলেন মিসেস পার্ল। আমি সত্যি খুব খুশি হয়েছি। একবার আসবেন হাসপাতালে, তাহলে কথা বলা যেত। আপনি বোধহয় ঘটনাটা জানার জন্য আগ্রহী হয়ে আছেন না? মিসেস পার্ল নিশ্চুপ রইলেন। সব কিছুই চমৎকারভাবে শেষ হয়েছে। ওটা শুধু জীবিত নয় মিসেস পার্ল, ওটা সচেতন। 2য় দিনেই ওটার জ্ঞান ফিরেছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার নয় কি? মিসেস পার্ল ল্যান্ডিকে বলে যাবার সুযোগ দিল। আর ওটা দেখতে পাচ্ছে। প্রতিদিন ওটাকে খবরের কাগজও পড়তে দিচ্ছি। কি কাগজ? তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল মিসেস পার্ল। ডেইলি মিরর। পত্রিকাটার হেডলাইনগুলো বড় বড়, পড়তে সুবিধা। ও মিরর পত্রিকা পড়ে না, ওকে টাইমস দেবেন। এক মুহূর্ত নীরবতা। তারপর ডাক্তার বলল, ঠিক আছে মিসেস পার্ল, তাই দেব। ওটাকে খুশি আর সন্তুষ্ট রাখার চেষ্টাই করে যাচ্ছি। ওটা করছেন কেন? ঝাঁঝিয়ে উঠল মিসেস পার্ল। বলুন ওকে। জি ওকে, বলল ডাক্তার। দুঃখিত, মাফ করবেন। যাই হোক, ওকে খুশি রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই আপনাকে আসতে বলছি, ও আপনাকে দেখলে খুশি হবে। দীর্ঘক্ষণ চুপ করে রইল মিসেস পার্ল। তারপর বলল, আচ্ছা, আসছি আমি। আসলে খুব ভালো হবে। আমি জানতাম আপনি আসবেন। আপনার জন্য অপেক্ষা করব আমি। সোজা দোতলায় চলে আসবেন।
আধ ঘন্টা পর হাসপাতালে পৌঁছে গেল মিসেস পার্ল। ওকে দেখে আশা করি অবাক হবেন না। ডাক্তার ল্যান্ডি ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, হব না। প্রথম দর্শনে শকড হতে পারেন। আসলে ওর বর্তমান চেহারাটা খুব একটা দর্শনযোগ্য নয়। আমি চেহারা দেখে ওকে বিয়ে করিনি ডক্টর, ঘুরল ল্যান্ডি। সরাসরি তাকালো মিসেস পার্লের দিকে। কি এক অদ্ভুত মহিলা, ভাবল সে। একসময় দেখতে সুন্দরী ছিল, এখন ক্লান্ত, জীবনযুদ্ধে পরাজিত, বিপর্যস্ত লাগছে। খানিক চুপচাপ হাঁটল ওরা। ভেতরে গিয়ে অস্থির হয়ে উঠবেন না, বলল ল্যান্ডি। সরাসরি ওর মুখের দিকে না তাকানো পর্যন্ত ও বুঝতেই পারবে না যে আপনি এসেছেন। ওর চোখ সবসময় খোলা থাকে, তবে চোখের মনি নাড়াচাড়া করার ক্ষমতা নেই। কাজে ওর দেখার ক্ষমতাও সীমাবদ্ধ। বর্তমানে আমরা ওকে ছাদের দিকে তাকানো অবস্থায় রেখেছি। আর হ্যাঁ, ও কিছুই শুনতে পায় না, কাজে যে কোনো কথা বলতে পারবেন মন খুলে। এই যে এসে পড়েছি। ল্যান্ডি একটা দরজা খুলল। মিসেস পার্লকে ছোট্ট চৌকোনা ঘরটাতে ঢুকতে ইঙ্গিত করল। আমি ওর খুব বেশি কাছে যেতে চাই না, মিসেস পার্লের বাহুতে হাত রেখে বলল সে। এখানে একটু দাঁড়িয়ে ধাতস্থ হয়ে নিন। ঘরের মাঝখানে উঁচু সাদা একটা টেবিলের ওপর বড় আকারের সাদা এনামেল বাটির মতো একটা ওয়াশ বেসিন দাঁড় করানো। বেসিন থেকে আধা ডজন প্লাস্টিক টিউব বেরিয়ে এসেছে। টিউবগুলো কতগুলো কাচের পাইপের সাথে সংযুক্ত, পরিষ্কার দেখা যাচ্ছে। একটা মেশিন থেকে বেরিয়ে আসা রক্ত গড়িয়ে নামছে পাইপ থেকে। ল্যান্ডি জানালো ওটার নামই হার্ট মেশিন। ওটাই রক্ত সরবরাহ করে বাঁচিয়ে রেখেছে উইলিয়ামকে। হার্ট মেশিন থেকে ছন্দায়িত মৃদু শব্দ আসছে। ওটার মধ্যে আছে। বেসিনের দিকে ইঙ্গিত করল ডাক্তার। এত দূর থেকে পরিষ্কার দেখতে পাবেন না, একটু কাছে যান, তবে খুব বেশি কাছে নয়। ল্যান্ডি মিসেস পার্লকে নিয়ে 2 কদম সামনে বাড়ল। ঘাড় লম্বা করে মিসেস পার্ল দেখল বেসিনের ভেতরটা তরল একটা পদার্থে বোঝায়। তরল জিনিসটা পরিষ্কার এবং স্থির। তার ওপর ভাসছে গোলাকার একটা ক্যাপসুল, আকারে কবুতরের ডিমের সমান। ওটা ওর চোখ, বলল ল্যান্ডি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, চোখটা খুব ভালো অবস্থায় আছে। ওটা ওর ডান চোখ। ওই চোখে সে আগের মতোই দেখতে পায়। ছাদ দেখার মধ্যে মজার কিছু নেই, মন্তব্য করল মিসেস পার্ল। শুধু ছাদ দেখতে হবে না ওকে, সে ব্যবস্থাও আমরা করব, তবে এত দ্রুত তা সম্ভব নয়। ওকে ভালো কোনো বই পড়তে দিন। অবশ্যই দেব। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো মিসেস পার্ল? না। তাহলে আরেকটু সামনে এগোই। চলুন, গোটা জিনিসটা পরিষ্কার দেখতে পাবেন। টেবিলের সামনে এসে দাঁড়ালো ল্যান্ডি মিসেস পার্লকে নিয়ে। ওই দেখুন, বলল ল্যান্ডি, ওই যে আমাদের উইলিয়াম। যা ভেবেছিল তার চেয়ে প্রকাণ্ড লাগলো উইলিয়ামকে, আর রক্তটাও অনেক বেশি গাঢ়। সারফেসের ওপর নানা ভাঁজ আর বলিরেখা নিয়ে উইলিয়াম বড় আকারের শুটকি করা একটা আখরোটের আকার পেয়েছে। 4টে বড় ধমনী আর 2টি শিরা বেরিয়ে আছে ওর ব্রেনের সম্মুখভাগ থেকে। ঢুকেছে প্লাস্টিকের টিউবের মধ্যে। হার্ট মেশিনের প্রতিটি স্পন্দনের সাথে রক্ত যখন ঢুকছে, একসাথে সবগুলো টিউব মৃদু ঝাঁকি খাচ্ছে। ঝুঁকে সরাসরি চোখের দিকে তাকান, পরামর্শ দিল ল্যান্ডি। তাহলে ও আপনাকে দেখতে পাবে। তাকে হাসুন, চুমু খাওয়ার ভঙ্গি করুন। সম্ভব হলে ভালো ভালো কিছু কথা বলুন। শুনতে না পেলেও কি বলছেন বুঝতে পারবে নিশ্চয়ই। চুমু খাওয়ার ভঙ্গি করাটা ও মোটেও পছন্দ করবে না, বললেন মিসেস পার্ল। আমি বরং ওর সাথে অন্যভাবে কথা বলি, কিছু মনে করবেন না। সে টেবিলের কোনায় গিয়ে দাঁড়ালো, ঝুঁকলো বেসিনের ওপর, সরাসরি তাকালো উইলিয়ামের চোখের দিকে। হ্যালো ডিয়ার, ফিসফিস করে বলল সে। এই যে আমি ম্যারি। উজ্জ্বল চোখটা একটু কটমট করে তাকিয়ে রইল তার দিকে। কেমন আছো প্রিয়? জিজ্ঞেস করলো সে। ঠিক আছো তো? স্বচ্ছ প্লাস্টিক ক্যাপসুলের মধ্যে চোখটা পরিষ্কার দেখা যাচ্ছে। চোখের বরফ নীল মণির চারদিকে সাদা জমিনের ওপর সূক্ষ্ম সূক্ষ্ম লালচে শিরাগুলোও স্পষ্ট। মনে হলো মিসেস পার্লের কথা শুনে কেঁপে উঠল মণিটা। তোমার চিঠি পেয়েছি ডিয়ার, সাথে সাথে ছুটে এসেছি দেখতে। ডাক্তার ল্যান্ডি বললেন তুমি নাকি ভালোই আছো। আস্তে আস্তে বললে তুমি হয়তো আমার ঠোঁটের নাড়াচাড়া দেখে বুঝতে পারবে কি বলছি। সন্দেহ নেই চোখটা দেখছে ওকে। ওরা তোমার যত্ন আত্মীর কোনো ত্রুটি করছে না ডিয়ার। চমৎকার হার্ট মেশিনটা নিয়মিত পাম্প করে চলেছে।
আমাদের দুর্বল হার্টের চেয়ে ওটা অনেক বেশি শক্তিশালী। আমাদের হার্ট যে কোনো সময় অকেজো হয়ে যেতে পারে, কিন্তু তোমারটার সে সম্ভাবনা নেই। কাছ থেকে চোখটাকে দেখছে মিসেস পার্ল, বোঝার চেষ্টা করছে ওটার ভাষা। তুমি বেশ আছো ডিয়ার, সত্যি ভালো আছো। চোখটার মধ্যে কোথায় যেন কোমলতা আর দয়ার ছায়া লক্ষ্য করল মিসেস পার্ল, যা আগে কখনো দেখেনি। আপনি কি নিশ্চিত ও সচেতন? ডাক্তারের দিকে তাকালো সে। অবশ্যই, জবাব দিল ডাক্তার। আমাকে দেখতে পাচ্ছে 100 বার। ব্যাপারটা দারুণ না? ও নিশ্চয়ই খুব অবাক হচ্ছে সব কিছু দেখে। ওর অবাক হবার কিছু নেই, সে খুব ভালোভাবেই জানে সে কোথায় এবং কেন। যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে আপনার সঙ্গে আলাপও চালিয়ে যেত। কথা বলতে পারে না বলেই আমার উপর আর বিধিনিষেধের বেড়াজাল আরোপ করতে পারবে না, ভাবল মিসেস পার্ল। তুমি অনেক ভুগিয়েছ আমাকে, এবার আমার পালা। ভালো কথা ডক্টর, সে বলল। ওকে আমি কখন বাড়ি নিয়ে যেতে পারবো? মানে? বললাম কখন ওকে বাড়ি নিয়ে যাবার অনুমতি পাব। আপনি ঠাট্টা করছেন? বলল ল্যান্ডি। ধীরে ধীরে মাথা ঘোরালো ম্যারি, ঠান্ডা চোখে তাকালো ল্যান্ডির দিকে। আমি কেন আপনার সাথে ঠাট্টা করতে যাব? ওকে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় বুঝতে পারছি না। এটা একটা এক্সপেরিমেন্ট মিসেস পার্ল। ও আমার স্বামী ডাক্তার ল্যান্ডি। নার্ভাস ভঙ্গিতে হাসল ল্যান্ডি। মানে ও আমার স্বামী। কণ্ঠে রাগ নেই, খুব শান্ত গলায় কথাটা পুনরাবৃত্তি করল ম্যারি, যেন ডাক্তারকে মনে করিয়ে দিল সাধারণ ব্যাপারটা। সবাই জানে আপনি এখন বিধবা মিসেস পার্ল। জিভ দিয়ে ঠোঁট ভেজালো ল্যান্ডি। কাজেই আপনার দাবি ত্যাগ করা উচিত। ঝট করে ঘুরে দাঁড়ালো মিসেস পার্ল, জানালার কাছে গিয়ে দাঁড়ালো। যা বলার বলে দিয়েছি। ব্যাগ খুললে সিগারেট বের করলো। আমি ওকে বাড়ি নিয়ে যাব। দুই ঠোঁটের ফাঁকে ওকে সিগারেট গুছতে দেখল ল্যান্ডি। সিগারেট ধরালো। এ মহিলা সত্যি অদ্ভুত, আবার ভাবল সে। ব্যাসিনের স্বামীকে অমন অবস্থায় দেখে মনে হয় মজাই পেয়েছে। ওখানে তার স্ত্রীর ব্রেন যদি ওভাবে পড়ে থাকতো আর তার স্ত্রী ক্যাপসুলের মাঝখান থেকে তার দিকে তাকিয়ে থাকতো তাহলে কেমন হতো? মোটেই ভালো লাগলো না ল্যান্ডির। আমার ঘরে যাবেন? জিজ্ঞেস করল সে। জানালার সামনে দাঁড়িয়ে আছে মিসেস পার্ল, শান্ত নিরুদ্বেগ চেহারা নিয়ে সিগারেট ফুঁকে চলেছে। জি, জবাব দিল সে। টেবিলের ধার দিয়ে যাবার সময় দাঁড়িয়ে পড়ল মিসেস পার্ল, আবার ঝুঁকল ব্যাসিনের দিকে। ম্যারি চলে যাচ্ছে সুইট হার্ট, বলল সে। তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ওখানে ঠিকমতো যত্ন আত্তি করতে পারবো তোমার। আর শোনো ডিয়ার, হাসল সে, ঠোঁটে আবার সিগারেট গুজল, ভঙ্গি করল টান দেয়ার। চোখটা জ্বলে উঠল ভীষণভাবে। চোখের দিকে সরাসরি তাকালো মিসেস পার্ল। মনির ঠিক মাঝখানে আলো দেখতে পেল, যেন আগুন জ্বলছে। প্রচণ্ড রাগ নিয়ে তাকিয়ে আছে চোখটা তার দিকে। নড়ল না মিসেস পার্ল, ব্যাসিনের উপর ঝুঁকে দাঁড়িয়েছিল। এবার ঠোঁটে গোজা সিগারেটে মস্ত টান দিল। ফুসফুসের মধ্যে ধোঁয়াটা ধরে রাখল 3-4 সেকেন্ড। তারপর হুশ শব্দে নাকের 2 ফুটো দিয়ে ধোঁয়ার পাতলা স্রোত বের হয়ে এলো। সরাসরি আঘাত করল ব্যাসিনের পানিতে। সারফেসে ঘন নীল মেঘের ঢেউ সৃষ্টি করল, বুজিয়ে দিল চোখটা। ল্যান্ডি দরজার কাছে পৌঁছে গেছে, ডাক দিল, আসুন মিসেস পার্ল। ওভাবে কটমট করে তাকাবেন না উইলিয়াম, নরম গলায় বলল মিসেস পার্ল। কটমট করে তাকালে দেখতে ভালো লাগে না। ল্যান্ডি ঘুরল, ঘাড় লম্বা করল, মহিলা কি করছে তা দেখতে চায়। অনেক হয়েছে, ফিসফিস করল মিসেস পার্ল। এখন থেকে ম্যারির আদেশেই তোমাকে চলতে হবে, বোঝা গেছে? মিসেস পার্ল, বলল ল্যান্ডি, এগিয়ে আসছে ওর দিকে। কাজেই আর দুষ্টুমি করা চলবে না। আবার সিগারেটে টান দিল সে। দুষ্টুমি করলে অনেক দুর্ভোগ আছে তোমার কপালে। ল্যান্ডি চলে এসেছে ওর পাশে, হাত ধরে টেনে নিয়ে চলল। বিদায় প্রিয়, গলা ছেড়ে বলল মিসেস পার্ল, আমি শীঘ্রই আসছি। অনেক হয়েছে মিসেস পার্ল। ও খুব সুইট না? ল্যান্ডির দিকে বড় বড় চোখ রেখে বলল সে। তাই না ডার্লিং? ওকে বাড়ি নিয়ে যাবার জন্যে আর তর সইছে না আমার।